সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুজহাত রহমান। অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আজ প্রমিসেস জানতে চাইয়ের 400তম পর্ব প্রচারিত হচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে 400টি পর্ব আপনাদের আস্থা এবং ভালোবাসায় আমরা আজ এখানে এসে দাঁড়াতে পেরেছি। প্রমিসেস মেডিকেল আপনাদের সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা এই পর্বে এই আনন্দ ঘন মুহূর্তে জানব প্রমিসেসের পথ চলা সম্পর্কে। প্রমিসেস মেডিকেল লিমিটেড এই চমৎকার প্ল্যাটফর্মটির আয়োজন করে দিয়েছে বাংলা টিভি। এই আয়োজনটি সফলতার সাথে এক্সিকিউট করেছে, সেজন্য বাংলা টিভিকে অত্যন্ত ধন্যবাদ। প্রমিসেসের এই ছোট্ট প্রতিষ্ঠানটি কিভাবে ছোট থেকে ধীরে ধীরে বেড়ে উঠল এবং আজ যেভাবে কাজ করে যাচ্ছে সেই আলোচনায় আজ শুনবো আমরা প্রমিসেসের একজন অত্যন্ত আপন ব্যক্তির কাছ থেকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম। তিনি অ্যাডিকশন প্রফেশনাল এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছেন প্রমিসেস মেডিকেলে। মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে স্বাগতম আজকের এই পর্বে। ধন্যবাদ। কেমন আছেন? মাশাআল্লাহ, খুব ভালো আছি। এবং প্রথমেই বলি যে 400তম পর্বে আমার আজকে এই জায়গায় আমি উপস্থিত হয়ে কিছু বলার জন্য আসতে পেরে প্রমিসেস মেডিকেল, পাশাপাশি বাংলা টিভিকে অজস্র ধন্যবাদ, পাশাপাশি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে প্রমিসেসের যে পথ চলা অনুষ্ঠানটা আপনারা শুরু করেছেন, তার জন্য আমরা প্রমিসেস কর্তৃপক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে আসবার জন্য। এবং আপনি তো অ্যাকচুয়ালি প্রমিসেসের একদম শুরু থেকে আছেন প্রমিসেস মেডিকেলের, তো আপনি অত্যন্ত আপন প্রমিসেসের এবং বলা যায় প্রমিসেস মেডিকেল আপনার একজন সন্তানেরই মতো। তো শুরু থেকে আপনার কাছে একটু জানতে চাই যে কি স্বপ্ন নিয়ে এই যে একটি শিশু প্রতিষ্ঠান শুরু হলো এবং আজ কিন্তু আর এটি শিশু নয়, বেড়ে উঠেছে, অনেকটা বেড়ে উঠেছে, অসংখ্য অর্জন আছে, সেই গল্পগুলো শুনতে চাই। একটু প্রথমে স্বপ্নটা জানতে চাই। থ্যাংক ইউ আপু। আসলে প্রমিসেসের পথ চলা ইতিহাসটা একটু পিছন থেকে যদি আসে তাহলে আমি ইতিহাসের আমিও একজন রাজসাক্ষী আর কি। তো সেই হিসেবে যদি বলা হয় যে আমাদের প্রমিসেসের মেডিকেলের যে মাননীয় চেয়ারম্যান সোহেল খান, সোহেল হোসেন খান, উনি স্টার্টিংটা যখন করে তার আগে তার ফ্যামিলিগতভাবে একটা শকড হন, একটা লস্ট হয়, তার জন্য সে মানসিকভাবে একটু ভেঙে পড়ছিল। তো সেখান থেকে সে ওইটাকে উদ্যোক্তা হিসাবে চিন্তা করে প্রমিসেস মেডিকেল লিমিটেড প্রতিষ্ঠা করার জন্য উনি একটু প্ল্যানিং করা শুরু করে। এই প্ল্যানিং অনুসারে সে দীর্ঘ একটা সময় বিভিন্ন রকমের তথ্যাদি সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে কিভাবে সেবা প্রদান করা যায়, এবং এই ক্ষেত্রে সে আমার জানা মতো 29 জন ব্যক্তির কাছে সে যায় এবং এই মতামতগুলি গ্রহণ করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমার জানা মতো 28 জনের নেগেটিভ কিছু উত্তর দেয় বা ওইভাবে সহযোগিতার জায়গায় পিছিয়ে পড়ে। হলো একজন খালি পার্সন যে তাকে এই ব্যাপারে মানসিকভাবে সাপোর্ট করে, উৎসাহিত করে। সেই 2015 থেকে প্রমিসেস মেডিকেলের পথ চলা শুরু হয়। হাঁটি হাঁটি পা করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় প্রথম মাল্টি স্টোরেজ রিহ্যাবিলিটেশন সেন্টার অ্যান্ড ডিপ্রেশন সেন্টার, বা আধুনিক সেবা বলতে যা বোঝায় যে জিনিসগুলির বাংলাদেশের সেবা প্রতিষ্ঠানগুলিতে গ্যাপ, সেগুলিকে পরিপূর্ণ করা, এবং যারা দেশের থেকে দেশের বাইরের ট্রিটমেন্টের জন্য যায়, স্বাস্থ্য সেবার খাতে যে বাইরের দেশে যে বিশাল একটা অঙ্ক দেশের থেকে বাইরে চলে যায়, সেটাকে প্রতিরোধ করা এবং বাংলাদেশের সঠিক চিকিৎসা ব্যবস্থার সুষম একটা কাঠামো তৈরি করার জন্য উনি একটি প্রতিষ্ঠান তৈরি করেন, যার মাধ্যমে দেশে এবং বিদেশেই জানি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন। প্রাথমিক স্টেজে সে দেশের মান সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকার থেকে প্রতি বছরে শীর্ষদের তালিকায় অবস্থান করেন, এবং এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট প্রমিসেসের জন্য। এবং প্রমিসেস থেকে ডিএনসি থেকে, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল থেকে অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত এমন একটি প্রতিষ্ঠান যেখানে সার্বিকভাবে সরকার এবং আধা সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সার্বিকভাবে তাদের মূল্যায়ন করে প্রমিসেসকে আজকের এই অবস্থানটা তৈরি হয়। চমৎকার। তা আপনি বলছেন যে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা যাতে এই বাংলাদেশেই দেওয়া যায়, আন্তর্জাতিকভাবে এটার একটা সুনাম অক্ষুণ্ণ করা যায় বা সুনাম বজায় রাখা যায়, তার জন্য একটা প্ল্যানিং তৈরি করা হয় প্রথমে। সেই হিসেবে দেশের মান অনুসারে তো যথেষ্ট পরিমাণ ভালো। এখন বাইরের দিকে এই জায়গাটাকে এই প্রতিষ্ঠানকে কীভাবে স্টাবলিশ করা যায়, এইটাই আমাদের চেয়ারম্যান সাহেবের মেন আর কি টার্গেট ছিল। আশা করা যায় ইনশাল্লাহ অচিরেই এই টার্গেট পূরণ হবে, আমরাও বিশ্বাস করি।
নিশ্চয়ই সেই চেষ্টায় এগিয়ে যাচ্ছে। আপনি বললেন 2015 সালে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, আজ 2025 সাল, 10 বছর, এবং এই 10 বছরে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। আপনি বলেছেন বিভিন্ন সময়ে সেরা প্রতিষ্ঠানের সেরা তালিকায় অবস্থান করেছে। চমৎকার। তো এই যে প্রতিষ্ঠানটি আজকে এই যে জায়গায় এসে দাঁড়িয়েছে 10 বছরে, একদম শুরুতে কেমন ছিল? আসলে শুরুতে পুরা কাঠামোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে যে আবাসন ব্যবস্থাটা এটা সিলেক্ট করার জন্য অনেক জায়গায়, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সোহেল হোসেন খান, ফয়সাল রেজা তুষার ভাই, হাসিবুল হাসান শান্ত ভাই, ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই আবাসনটা কিভাবে মনোপুত করা যায় এবং সঠিক জায়গায় সঠিক অবস্থানে কিভাবে এটা সিলেক্ট করা যায় অনেক খুঁজে একটা পর্যায়ে একটা বিল্ডিং তারা খুঁজে পায়, সন্ধান পাওয়া যায়, মাল্টি স্টোরেজ একটা বিল্ডিং বর্তমান দিনের যে অবস্থানটা। এইটার অবকাঠামো বলতে খালি বাইরের এক্সট্রাকচারটা মানে তৈরি করা ছিল, ভিতরে ইন্টেরিয়র বলতে যত রকমের ডেকোরেশন আছে প্রতিটাই কিন্তু পুঙ্খানুভাবে এটার একটা প্ল্যানিং ওয়াইজ, এটার আর্কিটেক্টের মাধ্যমে, তারপর ডেকোরেশন যারা করে তাদের মাধ্যমে, সিট প্ল্যানিংয়ের মাধ্যমে, অফিস প্ল্যানিংয়ের মাধ্যমে, মানে ফ্লোর প্ল্যানিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে 10 তলা পর্যন্ত এটা কমপ্লিট করা হয়। মানে একদিনে এটা অবস্থান তৈরি করা হয় নাই। তৃতীয় অবস্থানে সেরা মানের প্রতিষ্ঠান তৈরি করতে হলে অবশ্যই সেরা মানের কিছু দক্ষ কর্মী, ডক্টর, নার্স, কাউন্সিলর, ম্যানেজমেন্ট বলতে যা বোঝাই সবারই প্রয়োজন ছিল। আর প্রাথমিক স্টেজে প্রমিসেসের তো তেমন দক্ষ কেউই ছিল না। নতুন একটা স্টুডিংয়ে একজন উদ্যোক্তা নতুনভাবে তার পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। সেই হিসেবে বাংলাদেশের থেকে হয়তো চেষ্টা করা হয় যে ভালো মানের সেবামূলক প্রতিষ্ঠানের সেবা দানকারী মনোভাব কাদের ভিতরে আছে। নির্গৃহীতভাবে যদি বলা হয় যে যাদের ভিতরে মানসিকতা ছিল যে কমার্শিয়াল কোনো ব্যবসা নয়, বিজনেস নয়, সেবা করার জন্য মনোভাব তৈরি করা, সেই হিসাবে বেশ কিছু সংখ্যক ডক্টর, কাউন্সিলর, মানে অ্যাডিকশন প্রফেশনাল, তার মধ্যে আমি নিজে একজন গর্বিত। খুবই ভালো লাগে যে একদম প্রাথমিক স্টেজে সেই সোহেল হোসেন খান, মানে আমাদের যে চেয়ারম্যান, ফয়সাল রেজা তুষার ভাইয়ের নাম বারবার বলতে হয়, হাসিবুল হাসান শান্ত ভাই আমাকে সেই সুযোগ করে দেয় এবং আমার উপরে অনেক কিছু দায়িত্ব সে ন্যস্ত করে দেয় যে এই প্রতিষ্ঠানটাকে আমরা বিশ্বের একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, আন্তর্জাতিক একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, দেশের এবং দেশের বাইরেও কিভাবে আমাদের এই সুনাম, আমাদের সেবা ছড়িয়ে পড়া যায়। সার্বিকভাবে আমরা সেই প্ল্যান করেই আমরা একটা বোর্ড করি, সেই বোর্ডের মাধ্যমে সবাই আমরা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হই এবং মানসিকভাবে আমরা অনেক রকমের স্যাক্রিফাইস এবং ডেডিকেশন থাকে আমাদের, যে আসলে যেভাবেই হোক এই পরিশ্রমের মাধ্যমে হলে এই প্রতিষ্ঠানকে আমরা একদিন উন্নত একটা প্রতিষ্ঠানের রূপ দিতে পারবো। সে সংকল্পবদ্ধতা আজ পর্যন্ত আমাদের ভিতরে আছে। আমরা এখন পর্যন্ত আন্তরিকভাবে ঐকান্তিকভাবে চেষ্টা করে যাচ্ছি, জানি দেশ এবং দেশের বাইরে এর সুনামটা বজায় রাখা যায়। এই অত্যন্ত আনন্দঘন মুহূর্তে দাঁড়িয়ে যাদের মানে পেছন থেকে যাদের অবদান অনস্বীকার্য ছিল, আপনি চেয়ারম্যানের কথা বলেছেন, আপনি ম্যানেজিং ডিরেক্টরের কথা বলেছেন, ডিরেক্টরদের কথা বলেছেন, কিন্তু প্রফেশনাল হিসেবে অনেকেই তো অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাদের যদি উল্লেখ করতে চান। আমি বলতে চাই বিশেষ করে আমাদের খুবই প্রিয় একজন কনসালটেন্ট ডাক্তার জহির সাহেব, কনসালটেন্ট ডাক্তার মাকসুদ খান, উনি জহির স্যার ছিলেন ইউনাইটেডের, আর মাকসুদ স্যার ছিলেন বর্তমানে যে শেখ মুজিব বলতে যে মানে পিজি হাসপাতালের ছিলেন, আর সিএমএইচ এর একজন ছিলেন, উনি হলেন ব্রিগেডিয়ার সাহেব। আর পাশাপাশি আরও অনেকেই ছিলেন, কিন্তু স্টার্টিংয়ে উনারাই সবচেয়ে বেশি এই প্রতিষ্ঠানে হাল ধরে এবং একটা পর্যায়ে আসক্ত ব্যক্তি সহকারে যারা ডিপ্রেশনের রুগী ছিল, বিভিন্ন রকম সাইকোলজিক্যালি প্রবলেম নিয়ে আসতো, তাদের মধ্যে যে ট্রিটমেন্টের প্রক্রিয়াটা, অন্যতম প্রক্রিয়ার মধ্যে কাউন্সিলর অবশ্যই প্রয়োজন। আমি বলবো আমাদের নুজাতি রহমান, উনি একদম অন্যতম স্টার্টিংয়ে ছিলেন। তারপরে আমাদের ছিলেন কোহিনুর ম্যাডাম, আরও অনেকে এরকম ছিলেন, আমি একজন রেজাউল করিম, পাশাপাশি আরও ছিলেন রিঙ্কু ভাই, তারপরে শাহির জামিল, আরও অনেকে, বেশ কিছু যারা এখনো কাজ করে যাচ্ছেন। থ্যাংক ইউ। আমিও আসলে এই অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানের সাথে তো আছি, আমি এই প্রতিষ্ঠানের সাথেও কাজ করবার যে সুযোগ। আরেকজন আছে আমাদের একটু দীর্ঘ সময় পরে যেটা হলো,
সে আমাদের সাথে কিছুদিন পরেই আমাদের সাথে জয়েন করে। সে হলো আশিকা মেহবুব, মানে আশিকা ভাবি হিসেবে সবার কাছে পরিচিত, আপু বা ভাবি হিসেবে পরিচিত। উনি একজন কেস ম্যানেজার হিসেবে পেশেন্টদের সার্বিক তথ্যগুলি সংগ্রহ করতে পারে এবং নির্দিষ্ট জায়গায় যে মেসেজগুলি প্রয়োজন, প্রেরণ করার প্রয়োজন সঠিক চিকিৎসার ক্ষেত্রে উনি সুচারুরূপে খুব সুন্দরভাবে ওনার দায়িত্বগুলি পালন করে আসছেন। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই এই মোমেন্টে দাঁড়িয়ে তাদের সবাইকে স্মরণ করছি, তাদের সকলের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তারা মানে তাদেরকে আমরা আরও উৎসাহ দিতে চাই যেন আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারে। একটা বিরতির সময় হয়ে এলো, বিরতির পরে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পরে আবার। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতির পর। আজ 400তম পর্ব প্রচার হচ্ছে এবং এই পর্বে আমরা পেয়েছি প্রমিসেস মেডিকেলের অত্যন্ত প্রিয় ভাজন মোহাম্মদ রেজাউল করিমকে। আজ গল্প হচ্ছে রেজাউল করিমের সাথে। যেখানে আমরা ছিলাম সেখান থেকে যদি এবার জানতে চাই যে এই যে প্রমিসেসের বেড়ে ওঠা শুরু থেকে তো এত সহজ ছিল না, একটি নতুন প্রতিষ্ঠান, সবাই তো এত সহজে গ্রহণ করেনি, তো নানান চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন চ্যালেঞ্জেস আপনাদের তো মোকাবেলা করতে হয়েছে। সেগুলো সম্পর্কে যদি বলেন, কি ধরনের চ্যালেঞ্জ আপনারা পেতেন এবং সেগুলো কীভাবে ডিল করতেন? অনেক অনেক সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি বলা হয়, যারা আসলে সমস্যাগ্রস্ত মানুষ ছিলেন তারা কোনো সময় মানে প্রাথমিক স্টেজে কোনোভাবে আস্থা রাখতে পারছিলেন না যে এমন একটা নতুন প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি যদি ট্রিটমেন্টে দিই এখান থেকে কী ফলাফল আসতে পারে। সেই আস্থাটা মানে আস্থাটা আমাদের আনার জন্য অনেক রকমের ধৈর্য ধারণ করতে হয়। প্রাথমিক স্টেজে দেখা গেল যে রুগী আসলো ভর্তি হওয়ার জন্য, রিসিশন থেকে এবার চলে গেল, আমরা হয়তো বা তাকে ম্যানেজ করতে পারলাম না, বা ফ্যামিলি হয়তো আমাদের কাছ থেকে সেরকম কোনো পজিটিভ বা কোনো আমরা হয়তো তাকে আশ্বস্ত করতে পারিনি। আসলে আমাদের ওই ক্ষেত্রে প্রমিসেসের অনেকেরই মানে সেই এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি ছিল। যত দিন যায় আমাদের এই এক্সপিরিয়েন্সগুলি আমরা গেদার করতে থাকি বা বাড়তে থাকে। তো সেই হিসাবে আমরা যখন একজন, দুইজন, তিনজন, পাঁচজন, ছয়জন করে যখন 5জন 6জন পেশেন্ট আমরা যখন অ্যাডমিট নিতে পারি তখন আমাদের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করে যে আমরা যেখানে জিরো ছিলাম, জিরো থেকে যখন আমাদের আজকে প্রমিসেসে 5জন 7জন পেশেন্ট অ্যাডমিশন নিয়েছে, অবশ্যই আমাদের সর্বস্ব দিয়ে, আমাদের যে অভিজ্ঞতা দিয়ে আমরা একটাবার চেষ্টা করি দেখি পারি কিনা। তো আমরা সবাই ছিলাম এক একজন সৈনিকের মতন, দুর্দান্ত সেই পরিশ্রম। বিশেষ করে অনেকে এখানে বাড়ি যেত না, রাত্রে করে এখানেই থাকতো, ডাক্তারদেরকে সময় দিত, পেশেন্টদেরকে সময় দিত, বিভিন্ন রকমের মেন্টাল এক্সারসাইজ শেখাতো, তাদেরকে বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা করত, তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ ঠিক আছে কিনা, তাদের মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা ঠিক আছে কিনা, মেন্টালি অবস্থা কতটুকু কী অবস্থায় আছে, সাথে সাথে ফ্যামিলির সাথে আমরা খুব রিলেটেড মানে যোগাযোগ করতাম এবং ফ্যামিলিকে এসে তাদের সাথে মিটিংয়ের মাধ্যমে দুপক্ষকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা লং টাইম ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম। হয়তো অনেকে প্রাথমিক স্টেজে এসে হয়তো বা রিহ্যাব সেন্টার হিসেবে এসে গ্রহণ করতে মানে ইচ্ছুক ছিল না, হয়তো বা মনে করতো আসছি নতুন একটা প্রতিষ্ঠানে একটু ডিটক্সিফিকেশন করে যাই, মানে মেডিকেশনের মাধ্যমে কিছু ট্রিটমেন্ট করে যাই। তো প্রাথমিক স্টেজে অনেকেই ডিটক্সিফিকেশন করে গেছে, অ্যাজ এ রেজাল্ট তাদের জন্য অবশ্যই পজিটিভ হয়নি। একটা পর্যায়ে যখন তারা আবার ফিরে আসে অনেকেই, তো তখন তারা রিহ্যাবিলিটেশন করার জন্য অবশ্যই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসে। কারণ আমাদের স্টার্টিংটাই আমাদের এরকম ছিল যে আমরা যারা এখানে চিকিৎসার দায়িত্বে আছি, বিশেষ করে সাইকোলজি বা অ্যাডিকশন, ডিপ্রেশন, প্রথমে গার্জিয়ানদেরকে বলে বোঝাতে খুব কষ্ট হইতো সবার যে এইটা শর্ট পিরিয়ড বা শর্ট টার্ম কোনো ট্রিটমেন্ট পদ্ধতি নয়, এটা একটা লং টার্ম প্রসেস, অনেক দীর্ঘদিন এটা ট্রিটমেন্টের আওতায় থাকতে হয়, এটার ফলো আপ প্রয়োজন। এই জিনিসগুলি মানে পরিবারকে বোঝাতে আমাদের অনেক কষ্ট হতো। সঠিক একটা কাউন্সিলিং কিভাবে দেওয়া যায়, কোন সেক্টর কোন সময় তার কোন কাউন্সিলিংটা প্রয়োজন, এটা যখন গার্জিয়ানদের আমরা বোঝাতে সক্ষম হই তখন অনেক ক্ষেত্রে অনেক পরিবার এগিয়ে আসে যে আমাদের প্রতি একটা আস্থা তৈরি হয়। তা আমাদের তখন থেকে আমরা বলে আসছি, আমাদের ট্রিটমেন্টের প্রসেসটা আমরা স্টার্টিং থেকে বলে আসছি যে আমাদের ট্রিটমেন্টের টাইমিংটা হলো গিয়া 6 মাস। কোনো ক্ষেত্রে সাইকোলজি অ্যাডিকশন ছাড়াও ডিপ্রেশন ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে হয়তো বা 4 মাসও অনেকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু 6 মাসটা কমন। তো হাঁটি পা করে যখন একটি মানুষ সুস্থ জীবনে ফিরে যায়, তার সেই পরিবার, তার সেই
পরিবেশ, তার সে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন কি সমাজ, তারা একটু অবাক হয় যে এই এমন একটা ছেলে এই অবস্থান থেকে কিভাবে সুস্থ হয়। অনেকে তার কাছে নক করে যে আপনি আসলে কিভাবে এই অবস্থানে ফিরে আসলেন। তো এক কথায় একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা এইভাবে করতে করতে আমাদের সুনামটা এই বাংলাদেশের ঢাকা শহর সহ ঢাকা শহরের বাইরের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, বিশেষ করে চিটাং, সিলেট, রাজশাহী, খুলনা, যশোর থেকে শুরু করে আমি বলবো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আসলে সব জায়গায় প্রমিসেসের একটা প্রচার হয়ে যায়। মানে আমাদের সেই রেজাল্টের প্রেক্ষিতে পাশাপাশি অনেক ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি বাড়ানোর জন্য, সামাজিকভার বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, টিভি শো করি। এটা একটা তার মধ্যে অন্যতম আমাদের বাংলা টিভিতে একটা প্রোগ্রাম, অনুষ্ঠান অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তাছাড়া আর টিভি হয়, আর অনেক কিছুতে আছে। আমরা সামাজিকভাবে অ্যাওয়ারনেস তৈরি করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাইভেট ইউনিভার্সিটিতেগুলি পথসভা করি, র্যালি করি, এবং বিভিন্ন ক্ষেত্রে ফ্রি কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করি। যে অনেকের ক্ষেত্রে তারা যদি এখানে আসে আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি জানতে চায়, বা সেই রোগ নিরূপণের ক্ষেত্রে কি উপায় বা কি টেকনিক মানে অর্জন করা, মানে কি টেকনিকটা তারা নির্ধারণ করবে, তার জন্য অলওয়েজ আমাদের এখন পর্যন্ত সেই স্টার্টিং থেকে এখন পর্যন্ত ফ্রি কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করি তাদেরকে ফ্রি কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ওই ফ্যামিলিকে বোঝাতে চেষ্টা করি, এবং এতে তারা অনেক বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারে। চমৎকার, চমৎকার। কোনো স্মৃতি মনে পড়ে এই সুদীর্ঘ পথ চলায়? 10 বছর কম তো কথা নয়। তবে আমার একটা খুব সুখকর স্মৃতি আসে। আমি যখন প্রথম প্রমিসেস মেডিকেলে আমার স্টার্টিং শুরু হয়, আমার পথ চলা শুরু হয়, আমি খুব গর্বিত হই যে হঠাৎ করে ওই বছরে প্রথম শুনি প্রমিসেস মেডিকেল সরকার কর্তৃক প্রথম পুরস্কৃত হয়। এটা আমার জীবনে আমাদের প্রমিসেসের পুরা মানে প্রমিসেসের যত স্টাফ আছে, প্রমিসেসের যত ডক্টর আছে, সাইকোলজিস্ট আছে, কাউন্সিলর আছে, আমরা সেই উৎসবটা এত বেশি করতে পারি যে পুরা আমাদের উৎসবটার মনে হয়েছিল যে আমরা ঈদের মতন, আমরা ঈদ উদযাপন করার মতন আমাদের সেই পরিবেশ তৈরি হয়। অবশ্যই, এবং সেই একটি স্থান অর্জন করা, সরকারিভাবে একটা রেকগনিশন পাওয়া, এটা তো বিরাট ব্যাপার। সেটার জন্য অবশ্যই সেই মানদণ্ডগুলো ফিল আপ করতে হয়েছে প্রমিসেস মেডিকেলকে। সেবার অতটা সেবা, ভালো সেবা দিতে পেরেছে বলেই এই সেরা স্থানটি তারা ধরে রাখতে পেরেছে। সবসময় যে প্রথম থাকতে পেরেছে তা না, কখনো দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, কিন্তু স্থান ধরে রেখেছে, স্থানটা ধরে রেখেছে, মানে মানটা বজায় রেখে, মান বজায় রেখে গেছে। আরো প্রতিষ্ঠান অবশ্যই আছে, কিন্তু প্রমিসেস তার মতো করে তার সেবাটি দিয়ে গেছে। 15 থেকে 2025 আজকের এবছরও কিন্তু লাস্ট প্রাইজটা মানে শীর্ষদের তালিকায় আরেকজন শীর্ষ হিসেবে প্রমিসেস মেডিকেল কিন্তু পুরস্কৃত হন। দারুণ, দারুণ ব্যাপার। এবং আমি সত্যি সত্যি গর্বিত যে এই প্রতিষ্ঠানের সাথে আমি নিজেও কাজ করবার সুযোগ পেয়েছি। সেই মানে সেই ক্রেডিটের খানিকটা স্টেক হোল্ডার আমি নিজেও। জি জি, অবশ্যই আমরাও খুব গর্বিত। আপনার মতন একদম সুনামধন্য একজন কাউন্সিলর আমাদের প্রতিষ্ঠানে আপনাদের পাশে, আমাদের পাশে আছেন, আমরা স্বীকৃতি জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার অনেক প্রশংসা করে, আমাদেরকে রিভিউ দেয়। আপনাকে আমরা চেষ্টা করি, অনেক সময় তারা দূর দূরান্ত থেকে ফোন দেয় কীভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আমরা অবশ্যই চেষ্টা করি সে নিয়মিত কাউন্সিলিংটা তারা জানি ফলো আপটা করতে পারে আপনার। জি, খুবই জরুরি সেটা, এবং অনেক ধন্যবাদ, আপনিও আমাকে রেকগনাইজ করলেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, ফিরে এসে আবার কথা বলবো। দর্শক, ফিরে আসছি আবারও ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে প্রমিসেসের পথ চলা নিয়ে মোহাম্মদ রেজাউল করিমের সাথে। মোহাম্মদ রেজাউল করিম, এবার যেখানটাতে আসতে চাই সেটা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি। প্রমিসেস মেডিকেল সেবা প্রদান করছে মাদকাসক্তি নিরাময়ে এবং মানসিক স্বাস্থ্য সাহায্য, সেটাও তারা প্রদান করছে। তো একটু চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে যদি আপনারা বলেন। মাদকাসক্তি নিয়ে তো বেশি কাজ করছে, তো সেখানে অ্যাকচুয়ালি কি চিকিৎসার ওখানে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, একটু যদি সংক্ষেপে আমাদের জানান। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে চিকিৎসা পদ্ধতির প্রথমেই সফলতাটা বলি যে প্রায় মোর দেন 1200 ক্লায়েন্ট আমাদের এখান থেকে অলরেডি বের হয়ে গেছে, যাদের সুস্থতার রেজাল্টটা অনেক বেশি ভালো, গড় এভারেজ হিসাবে অনেক বেশি ভালো। পাশাপাশি অ্যাডিকশন ছাড়াও ডিপ্রেশনে যারা আছিলেন তাদেরকে অনেকেই এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছেন।
সফলতা হলো তারা এখনকার আজকের দিনে অ্যাডিকশন হোক আর ডিপ্রেশন হোক, তারা কিন্তু এখন ট্রিটমেন্টের পরবর্তী পর্যায়ে তারা কিন্তু এখন ইস্টাবলিশড। এইভাবে যদি চিন্তা করা যায় যে শত শত মানুষ তারা সুস্থ জীবনে ফিরে গেছে আমাদের এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। আসলে অ্যাডিকশনটা এটা এমন একটা রোগ, বা যদি বলা হয় এটা স্বল্প সময়ের ট্রিটমেন্ট না। সো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করছিল যে প্রোগ্রামটা আমরা এখানে ইউজ করছি, সেটা ডক্টর ইউসুফ মার্চেন্টের লাইফ ম্যানেজমেন্ট কোর্স প্রোগ্রাম। আসলে তো লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আমরা এখানে 6 মাসে একটা সুচারুরূপে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত কি কি মেন্টাল এক্সারসাইজ করলে তার আসলে প্রথমে স্টার্টিংয়ে আরেকটু বলি যে যারা অ্যাডিকশনে ভর্তি হয় তাদের কিন্তু প্রথমেই লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা আমরা প্রয়োগ করি না। ফার্স্ট স্টার্টিংটা তাদেরকে আমরা যদি অ্যাডিকশন থাকে তাহলে আমরা ডিটক্সিফিকেশন করি। সাধারণত 15 দিন থেকে 21 দিন, কারো ক্ষেত্রে 1 মাস তার নির্বিষকরণ প্রক্রিয়া আমরা চালু করি। যখন সে তার শরীর থেকে সেই নির্বিষকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে পারে তখন তার সাইকোলজি ট্রিটমেন্টটা শুরু হয়। এখানে তার বিভিন্ন রকমের লাইফ ম্যানেজমেন্টের প্রোগ্রামের যে টুলসগুলি আছে, যে দিক নির্দেশনা আছে, যে সাইকোথেরাপিগুলি আছে, যে মানে যে কাউন্সিলিংগুলি আছে, আমরা পার্ট টু পার্ট থেরাপি সেশন হিসেবে তারকে আমরা সবাইকে আমরা এই সেশনগুলি দিয়ে থাকি। পাশাপাশি এখানে পার্ট অফ ট্রিটমেন্ট যদি বলা হয়, এখানে জিমের ব্যবস্থা আছে। এখানে জিম করতে হবে তাকে রেগুলার ওয়াইজ। পাশাপাশি নামাজ, যারা মুসলিম যারা বেধর্মী তাদের জন্য আলাদা ধর্মীয় ব্যবস্থা আছে। এখানে আমরা সার্বিকভাবে একজন পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আনার লক্ষ্যে যা প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলি লাইফ ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে লিপিবদ্ধ করা থাকে। এখানে খেলাধুলারও তো জায়গা আছে। অবশ্যই এখানে একটা ফ্লোরেই আছে সম্পূর্ণ পুল, টেবিল টেনিস, ক্যারাম, দাবা যেগুলি বলা হয় সবারই ক্ষেত্রে এই খেলাধুলা একটা বিশেষ আনন্দ। পাশাপাশি আরেকটা আছে যে জিনিসটা করা হয় রিক্রিয়েশনের জন্য আউটিংয়ে নিয়ে যাওয়া হয় সপ্তাহে বা 10 দিন বা 15 দিনে পার্ট টু পার্ট। তাদেরকে রিক্রিয়েশনের জন্য, মেন্টাল রিক্রিয়েশনের জন্য দূরে কোথাও ঘুরিয়ে আনা হয়। বিভিন্ন রকম পিকনিক, বিভিন্ন রকমের ভিজিট আমরা এটা করে থাকি তাদেরকে মেন্টাল রিক্রিয়েশন দেওয়ার জন্য। পাশাপাশি ডিপ্রেশনে যারা আছেন তাদেরকে পরিপূর্ণ আমরা চেষ্টা করি একজন কনসালটেন্টের আন্ডারে রেখে একটা নির্দিষ্ট সময় যদি কনসালটেন্ট মনে করেন তার অ্যাডমিশনের প্রয়োজন আছে তাহলে তাকে অ্যাডমিশনের মাধ্যমে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আর যদি কনসালটেন্ট তাকে গাইড করে যে না তার অ্যাডমিশনের কোনো প্রয়োজন নেই, সে নিয়মিত যদি এখানে ফলো আপে আসে এবং যদি সে ডাক্তারি চেক আপে থাকে, এই ট্রিটমেন্টেও এরকম অনেক মানুষ আছে যারা আজকের দিনে তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এখনও এরকম আছে যারা এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে ফলো আপটা কন্টিনিউ করতে চাও। সো অ্যাডিকশন এবং ডিপ্রেশন দুইটাই পাশাপাশি। কেন বলতেছি, যারা সাধারণত ম্যাডাম অ্যাডিকশনে যায় এরপরেই স্টেজটা কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যায়। সো অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন এই সেন্টারে ট্রিটমেন্টের ব্যবস্থাটা একদম লজিক্যালি বজায় রাখা। এবং মানে একটা ট্রিটমেন্ট সেন্টারে প্রমিসেসে যদি ট্রিটমেন্ট প্রসেসটা এরকম হয় যে একটা বাইসাইকেলের 2টা চাকা, একটা হলো গিয়া ডিটক্সিফিকেশন, একটা হলো রিহ্যাবিলিটেশন। তো ঠিক সেম ট্রিটমেন্টটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য 2টা জিনিস একত্রীকরণ করার পরে মেন্টালি যে আপডেটগুলি হয়, মেন্টালি যে গ্রোথগুলি হয়, সেটা ওই লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের দ্বারাও আরও উন্নতি সাধিত হয়। পাশাপাশি সার্বিকভাবে যে ফলো আপটা করে এটা তো আপনি বাসায় রেখে থাকলে কোনোভাবেই সম্ভব নয়। কারণ একটা অ্যাডিকশন বা একটা ডিপ্রেশনের পেশেন্ট সহজে দেখবেন মেডিসিন খেতে চাবে না। তো মেডিসিন খাওয়ানোর জন্য তাকে তো অবশ্যই সেই সুচারুরূপে কাউন্সিলিংয়ে দেওয়ার মাধ্যমে, তাকে বোঝানোর মাধ্যমে তাকে মেডিসিনটা প্রয়োগ করা হয়। কারণ তাকে বুঝতে শিখাতে হবে যে মেডিসিনটা আমি কার জন্য খাবো, ডক্টরের জন্য খাবো না আমার ফ্যামিলির জন্য খাবো না আমার রোগের জন্য খাবো। তো পেশেন্ট যখন বুঝতে শিখে যে আমার যেহেতু এটা রোগ, আমার যেহেতু এটা একটা ডিজিজ, আমার যেহেতু এটা একটা সমস্যা, তাহলে আমাকে কিউর করার জন্য অবশ্যই আমাকে এই অ্যাডভাইসগুলি মেনে চলা এবং সুস্থ জীবনের টার্গেট নিয়েই তাকে কাজ করতে হয়। চমৎকার। তো লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এই চিকিৎসার সবচেয়ে বড় পার্ট এবং এর সাথে বাকি জিনিসগুলো আছে। তো আপনার এই লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে আমি যতটুকু পেলাম সেখানে যেমন অ্যাডিকশন কাউন্সিলিংয়ের সুযোগ প্রয়োজন আছে, তেমনি একজন সাইকিয়াট্রিক
যে কাউন্সিলর সেই সাইকোলজিক্যাল কাউন্সিলর সেটার প্রয়োজন আছে, একজন অ্যাডিকশন প্রফেশনালের প্রয়োজন আছে, সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে এবং ডাক্তারের প্রয়োজন আছে অবশ্যই। আচ্ছা, এখানে যারা নার্স হিসেবে যারা আছে তাদেরকে কি কোনো বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়? অবশ্যই এখানে যারা নার্সিং কোর্স কমপ্লিট করা হয় এবং মেন্টালি ভাবে ইন্টারভিউ নেওয়ার সময় তাদেরকে আসলে এখানে যাদেরকে জবের জন্য যারা অ্যাপ্লাই করে তাদেরকে ইন্টারভিউর সময় সবচেয়ে বেশি বলা হয় যে সেবাকারী মনোভাব নিয়ে কাজ করতে পারবেন কিনা, যেহেতু এটা রিহ্যাবিলিটেশন সেন্টার অ্যান্ড ডিপ্রেশন সেন্টার। তো সেই ক্ষেত্রে পেশেন্টদের মানসিক অবস্থানটা আসলে সুস্থ একটা মানুষের মতন হওয়ার আশা করার উচিত নয়। সেই ক্ষেত্রে হয়তো তারা বিভিন্ন রকমের মানসিকভাবে তারা হয়তো ডিস্টার্ব যদি মনে করে ডিস্টার্ব করে, আসলে এটাকে ডিস্টার্ব না মনে করে অসুস্থতা মনে করতে হবে এবং তাকে মানে তাকে রিকভার করার জন্য প্রতিটা পেশেন্টকে একজনকে এক একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা উচিত। যদি এই মেন্টালিটি নিয়ে যদি তারা এখানে জব করে বা তারা যদি সেবা দান করে, এই ক্ষেত্রে আমাদের রেজাল্টগুলি এই জন্য হয়তো বা আর একটু বেশি পজিটিভ হয়। আচ্ছা আচ্ছা, মানে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করেই নেওয়া হয়, তাদেরকে এই কর্মটা এই কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়। কারণ সত্যিকার অর্থেই অন্য জেনারেল হসপিটালের সাথে একটা মানসিক হসপিটালের পার্থক্য আছে, অনেক পার্থক্য। সেখানে কাজ করতে যারা আসবে তাদেরকেও মানসিকভাবে তৈরি থাকতে হবে যাতে তারা যে কোনো সিচুয়েশনে আমাকে সেই জিনিসগুলি আমি জানি ওভারকাম করতে পারি, মানে ফেস করে সমস্যাগুলির সমাধান করতে পারি। সেই ক্ষেত্রে তারা কিভাবে লিঙ্ক আপ করবে, কার সাথে লিঙ্ক আপ করতে হবে, কোন কনসালটেন্ট, কোন কাউন্সিলর, কার সাথে কিভাবে যোগাযোগ করলে মানে সঠিক গাইডটা পাবে, তারা সেটা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তৈরি করে নিই। অনেক জায়গায় এভাবে চিন্তা করা হয় যে রিহ্যাবিলিটেশন সেন্টারে অনেক মারধর করা হয়, তাদের সাথে খুব রুড মানে রূঢ় আচরণ করা হয়। এই ধরনের কিছু নেতিবাচক চিন্তা ভাবনা রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে আছে, এই জায়গাটা সম্পর্কে কি বলবেন? এটা হয়তোবা খুব রেয়ার কেস, হয়তোবা হতেও পারে, দুই একটা কেস এরকম ঘটনা ঘটতেও পারে, কিন্তু একজনকে দিয়ে তো আর সার্বিক বিবেচনা করা যায় না। তবে আমার এটা পার্সোনাল একটা ওপিনিয়ন হলো গিয়া, যারা অ্যাডিকশনে আছেন বা ডিপ্রেশনে যারা থাকেন তারা সহজে ট্রিটমেন্টে আসতে চায় না। তাদের ভিতরে একটা ভুল ধারণা কাজ করে, আমি একটা অ্যাডিক্ট, আমি একটা অসুস্থ ব্যক্তি, আমি ওখানে গেলে আমার আচরণ খারাপ। সে নিজে রিয়েলাইজ করে আমার হয়তো বা অনেক কিছু ডিমান্ড থাকবে, আমি অনেক কিছু পাবো না, তখন তারা হয়তো আমাকে মারবে, ধরবে, আমাকে টর্চার করবে। এটা আসলে একটা অ্যাডিক্টের চিন্তাধারায় হইতে পারে এবং এই চিন্তাধারাটা তার ফ্যামিলিকে ইস্টাবলিশ করার চেষ্টা করে, জানি সে সহজে ট্রিটমেন্টে যেতে না চায়। সেক্ষেত্রে এমন কোনো পেশাদার লোক কি আছে যারা তার পেশাকেই তারা লাঞ্ছিত করে, অপমানিত করে এবং তার পরবর্তী স্টেজে তার অবস্থানটা, তার পেশাটা আসলে কতটুকু স্থায়ী হয়? সেই ক্ষেত্রে হয়তো বা যারা ব্যতিক্রম তাদেরটা হয়তো উদাহরণ হয় না, কিন্তু যারা আমরা আজকে দীর্ঘ 22 বছর যাবৎ আমি একই সেক্টরে কাজ করে যাচ্ছি, আমার প্রমিসেস মেডিকেলে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, এই ক্ষেত্রে এইরকম উদাহরণ খুব কম, খুবই কম। বাট বাস্তব উদাহরণ যেটা পেশেন্ট দিকে যে রিভিউটা পাওয়া যায় তাদের থেকে আমরা অনেক বেশি সাপোর্ট পাই যে আসলে কোনো সেন্টারে কি এরকম কোনো বা প্রমিসেসে কি এরকম কোনো দুর্নাম আছে কিনা। আসলে একটা দুর্নাম থাকা আর হাজারটা সুনাম থাকা অনেক পার্থক্য। আমাদেরটা তো হাজার হাজার রিভিউ আসতেছে, প্রায় 1200-এর উপরে পেশেন্টের রিভিউ যদি আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন, মানে রিয়েলিটি বা বাস্তবতা হয়তো আপনি নিজেই, আমাদের আর বলতে হবে না, আপনারা নিজেই বের করে নিতে পারবেন। তার মানে বলতে চাচ্ছেন যে এটা সত্যি একটা নেতিবাচক ধারণা বা ভুল ধারণা, বাস্তবতায় এই রকম ব্যাপারগুলো থাকে না, কোনো প্রতিষ্ঠানেই শাস্তিমূলক আচরণ করা হয় না, আজ পর্যন্ত ঘটেনি। এক জায়গায় হয়তো হতে পারে, কিন্তু যেগুলো মানসম্পন্ন প্রতিষ্ঠান সেই সব জায়গায় এই ধরনের আচরণ করা হয় না। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি নেব। দর্শক, বিরতি নিচ্ছি আরেকবার, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে প্রমিসেসের পথ চলা নিয়ে মোহাম্মদ রেজাউল করিমের সাথে। মোহাম্মদ রেজাউল করিম, এবার যে দিকটাতে আসতে চাই সেটি হচ্ছে প্রমিসেস মেডিকেল এই যে মাদকাসক্তি নিরাময়ে যে কাজ করছে, এখানে রিকভারি একটা আলাদা প্রসেস। মানে মাদকাসক্তি নিরাময় হচ্ছে, কাজ করা হচ্ছে কি কারণে? তিনি রিকভারি হিসেবে থাকবেন, আসক্ত উনি যেন আসক্তিতে ফিরে না যান।
তো এই রিকভারিতে প্রমিসেস কিভাবে কাজ করছে? ধন্যবাদ। আসলে রিকভারি প্রসেসটা অনেক কঠিন একটা প্রসেস। এটা ধৈর্য, সহ্য, সংযম, ত্যাগ, তিতিক্ষা, সাধনা অনেক কিছুর প্রয়োজন হয়। এটা আসলে রিকভারি থাকার ক্ষেত্রে ওই স্বল্পমেয়াদী ট্রিটমেন্টে আসলে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং। আমি স্টার্টিংয়ে বলে দিছি, বাইরের উন্নত দেশগুলিতে সাধারণত রিকভারি বা রিহ্যাবিলিটেশন সেন্টারগুলিতে ফলো আপ সহকারে 18 থেকে 24 মাসের একটা প্রোগ্রাম তারা সেট করে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলিতে। তো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, অর্থনৈতিক, ফ্যামিলিগত, সামাজিক দায়বদ্ধতা অনেক কিছুই আছে। সেক্ষেত্রে আমরা কোনো তেমন কাউকেই 18 থেকে 24 মাসের কোনো প্ল্যানিং বা ট্রিটমেন্ট আনতে পারি না বা সম্ভব না। এক্ষেত্রে আমরা কোর্সের মেয়াদ করি যে 6 মাস। 6 মাস পর থেকে আমরা চেষ্টা করি তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, তার রিকভারিকে টেকসই করার জন্য, তার রিকভারিকে স্ট্রং করার জন্য, তাকে স্টাবলিশড করার জন্য, বা সেই ক্ষেত্রে তার সুস্থতাকে স্ট্রং এবং স্টাবলিশড করার জন্য আমরা সার্বিকভাবে তাকে প্রমিসেসের থেকে একটা সাপোর্ট দিয়ে যাই। যে সাপোর্টটা সে গ্রহণ করতে পারে, যার মাধ্যমে সে নিয়মিত আমাদের সাথে কাউন্সিলিং করতে পারে, আমাদের এখানে যে কোনো হেল্প নিতে পারে। আমাদের এই প্রমিসেসের একটা বিশাল সাপোর্ট স্ট্রাকচার গ্রুপ আছে, যেখানে সবাই হলো গিয়া রিকভারিং অ্যাডিক্ট। পূর্বে 5 বছর, 10 বছর, 15 বছর আগে তিনি অ্যাডিক্ট ছিলেন, বাট তিনি রিকভারি করার পর রিকভারিদের সার্কেল নিয়ে তিনি সবাইকে নিয়ে একটু টাইম পাস করেন, সময় দেন, সুযোগ বিভিন্নভাবে তাকে সহযোগিতা করার জন্য কাজ করেন। তাদেরকে আমরা এখান থেকে ট্রিটমেন্ট শেষেই আমরা তাকে গুড বাই বলার কোনো অবকাশ নাই। বরঞ্চ তাকে বলতে আমরা সবসময় বলি, আমরা একটা অ্যাকশন প্ল্যান দিয়ে দিই, যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তার ডেইলি লাইফ স্টাইলগুলি সে ফলো করতে পারে, প্রমিসে থাকা অবস্থায় যে রুটিনগুলি ছিল সেগুলি ফলো করতে পারে, এবং ডেইলি রুটিনের মাধ্যমে সে এখানে যে কাজগুলিতে অভ্যস্ত ছিল সেগুলি যেন বাইরে যেও করতে পারে। সে অ্যাকশন প্ল্যানটার পাশাপাশি আমরা তাকে নিয়মিত যে আয়োজনটা করে থাকি প্রতি সাপ্তাহিক, যে রিকভারি মিটিং, আমরা প্রতিটা অ্যাকশন প্ল্যানে ফার্স্ট স্টার্টিংয়েই থাকে নিয়মিত ফলো আপ এবং কাউন্সিলিংয়ে আসা, ডক্টরের পরামর্শ গ্রহণ করা এবং রিকভারি টাচে থাকা। এবং আরেকটা জিনিস বলা হয় অলওয়েজ, যে প্লিজ অলওয়েজ কিপ ইন টাচ অ্যান্ড প্রমিসেস। প্রমিসেসের সাথে যোগাযোগ রাখাটা আমরা মনে করি বাধ্যতামূলকের মতন, কারণ ইটস ইয়োর, তার জন্য এটা সেকেন্ড হোম। সে এখানে আসবে, তার শেয়ার করবে, তার দুঃখ, আনন্দ, কষ্ট, বেদনাগুলি আমাদের সাথে বলবে, এবং এখান থেকে সে একটা পেট্রোল পাম্পের মতন এনার্জি নিয়ে বের হয়ে যাবে। তো যে কথাগুলি, যে দুঃখগুলি, যে অবস্থানগুলি সে বাইরে কারোর সাথে বলে হয়তো বা সুবিধা করতে পারতেছে না, কিন্তু আমরা নিয়মিত তাদের সেই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যেগুলি হোক না কেন আমরা এগুলি সহভাগিতা করি, শেয়ারিং করি, সহভাগিতা করি, এবং তাকে মেন্টালি একটা সাপোর্ট দেই। সে বাড়তি একটা এনার্জি, একটা স্ট্রেংথ পায়, যে বেঁচে থাকার যে একটা পজিটিভ স্পৃহা, সুস্থ থাকার যে একটা আনন্দ, লাইফ ইজ বিউটিফুল, এটা শুধু একটা স্লোগান না, এটা আমরা আমাদের অবস্থান থেকে আমরা একজন রোল মডেল, আমরা উদাহরণ হিসেবে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং সেই রোল মডেলকে সে ফলো করেও নিজে যখন একদিন করে ওয়ান ডে টাইম হাঁটি পা করে এগিয়ে যায়, একটা পর্যায়ে আসার পর সে তার নিজের অবস্থানগুলি অনেক আগের চেয়ে অনেক ডেভেলপ দেখে, চিন্তা করে যে এই প্রফেশনে, এই জায়গাগুলি, এই টাচগুলি, এই চিকিৎসা পদ্ধতিগুলি যে আসলে আমার জীবনে কতটুকু এফেক্টিভ বা কাজে লাগতেছে, সে নিজে তো উৎসাহী হয়, বরঞ্চ যারা নিউ কামার বেরিয়ে যাচ্ছে তাদেরকেও তারা বারবার উৎসাহিত করে, সেই নিউ কামারদের তারা সময় দিচ্ছে, এবং নিউ কামারদের কাছ থেকে তারা অনেক অ্যাটিটিউড, বিহেভ দেখে বুঝতে পারতেছে আমার একটা ভুল, একটা ডোজ আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে যাবে। সো রিকভারি সবসময় নতুন নিউ কামার পেশেন্ট বা ইনহাউস যারা আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখে, উপলব্ধি করে, রিয়েলাইজ করে, জানি সেকেন্ড টাইম একই ভুলটা আর রিকভারি করতে না হয়। দারুণ। যদি এর মধ্যে রিল্যাপস হয়ে যায় কারো, সেই ক্ষেত্রে হসপিটাল কিভাবে সাপোর্ট দেয়? রিকভারির অপোজিট হলো গিয়া রিল্যাপস। তো রিল্যাপস বেসড অন ডিজিজ, এটার উপরে রিল্যাপস করাটা একদম স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছুই নেই, হয়তো একাধিকবার সে রিল্যাপস করতেই পারে, বা সে আমরা বলি স্লিপ করতেই পারে। মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকতেই পারে, তার মানে এরকম নয় যে আমি যেহেতু একবার ভুল খেয়ে ফেলছি
যে ভুলের মাসুল আমার জীবন পরিপূর্ণ টোটালি জিরো হয়ে যাবে, এমন কোনো চিন্তা ভাবনা করার অবকাশ নেই। রিল্যাপস করতে পারে, তার ফলে তার একটা সেকেন্ড চান্স হয়ে গেল। সে যদি পুনরায় সে দ্বিতীয়বার আবার তার ওই গ্যাপগুলি কোন জায়গায় সে রিল্যাপস করলো সেই নিয়ে সে কাজ করতে পারে, সেই সুযোগটা প্রমিসেস মেডিকেল করে দেয়। আমার জীবনে আমার দেখা মতো অভিজ্ঞতায় অনেকেই আমি দেখেছি যে তারা একাধিকবার বলতে 8-10 বার সে রিল্যাপস করে, তারপরেও সে মেন্টালিভাবে এত আপসেট হয় সে আর অন্য কোথাও যেতে চায় না ট্রিটমেন্টের জন্য। সে যখন আমাদের কাছে এই সান্ত্বনাগুলি পায় এবং আমাদের কাছ থেকে যখন এই ধরনের রেসপন্স পায়, মানুষের অবস্থান দেখে, তখন সে স্বভাবত কারণে আমাদের প্রতি ইন্টারেস্ট হয়ে 8-10 বার রিল্যাপস করার পরও আমাদের এখানে বহু নজির আছে। আপনি যদি আমাদের একদিন রিকভারি মিটিংয়ে আসেন, যদি আপনারা যদি আসেন, অবশ্যই দেখতে পাবেন যে এখানে একাধিকবার রিল্যাপস করা কত পেশেন্ট যারা আজকে দিনে 5 বছর 10 বছর সুস্থ জীবনযাপন করতেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার সুযোগ আছে। যারা তাদের উদ্দেশ্যে বলি, যারা নিরাশ হওয়ার কিছুই নাই, যে সে রিল্যাপস করছে বা তার রিল্যাপসের একটা অবস্থান তৈরি হয়ে গেছে, তারা যদি আমাদের সাহায্য সহযোগিতা আশা করে অবশ্যই আমরা তার জন্য এগিয়ে আসবো। এবং এটুকু খালি বলে দিতে চাই, ইটস পসিবল, তার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব যদি তাকে মেন্টালিভাবে আমরা সেই সাপোর্টটা দিতে পারি, ফ্যামিলিকে বোঝাতে পারি। অবশ্যই আর একটা ব্যাপার আছে, যদি আমাদের সোসাইটি, ইভেন আমাদের রাষ্ট্র বা দেশ যদি তাকে একটু সহযোগিতা করে, এরকম হাজার হাজার রিল্যাপসের পেশেন্ট আছে, তারা আমাদের মাধ্যমে সুস্থ জীবনযাপন করাটা সম্ভব তার পক্ষে। চমৎকার। এবার যদি একটু শেষ দিকে আসি, যে প্রমিসেস এই মানে যত যা অর্জন করেছে, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, আর কি কোন দিকে যেতে চায়? গ্রেট। আমাদের আসলে স্টার্টিং থেকে আমরা অনেক আশাবাদী। প্রমিসেসের প্রতিটা কর্মকর্তা, কর্মচারী, স্টাফ, ডক্টর, নার্স, কাউন্সিলর, আমরা সবাই আশাবাদী আমাদের এই সেবার মান একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এবং আমরা ইন্টারন্যাশনালিভাবে আমাদের অবস্থান তৈরি করতে চাই। আমরা শুধু দেশে না, আমরা সেই প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আমাদের অলরেডি অনেক প্ল্যানিং হয়ে গেছে। খুব দূরে সেই অবস্থান নয়, আপনারা দোয়া করবেন। আমি প্রমিসের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতে চাই, আমরা কিছুদিন হয়তো আর সময় বেশি দূরে নয়, আমরা আন্তর্জাতিকভাবে আমরা এটাকে স্টাবলিশ করবো ইনশাল্লাহ। চমৎকার। সেজন্য কি কি মেজার্স আপনারা নিয়েছেন, সেরকম কিছু কি আছে? এই ক্ষেত্রে আমাদের জমির দরকার, ল্যান্ড, যথেষ্ট ম্যান পাওয়ার দরকার, আর অবশ্যই তো ইকোনমিক্স যে আর্থিক যে ব্যাপারটা, সহযোগিতার প্রয়োজন। সেই প্ল্যানিং আছে, সেই প্ল্যানে মানে আরো বড় পরিসরে আমরা এমন ভাবে চেষ্টা করব যে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারটা এমন হবে, যারা হয়তো দেশের বাইরে অনেকে রিহেব করছে, যেমন আমরা প্ল্যানিং আছে আমাদের রিহেব সেন্টারের মধ্যে সুইমিং পুল থাকবে, বাস্কেটবল কোর্ট থাকবে, ফুটবল মাঠ থাকবে, ছোট ছোট কটেজ থাকবে। ছোট ছোট ফ্যামিলি যখন তারা ট্রিটমেন্টের শেষ পর্যায়ে চলে আসবে, ফ্যামিলি যদি বাংলাদেশের বাইরে থেকেও আসে, তারা জানি অন্য কোনো হোটেলে যায় উঠতে না হয়, আমাদের কটেজ থাকবে। তারা পেশেন্টের পাশাপাশি তারা সেই কটেজে অবস্থান করবে। আমাদের এখানে সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। ছোট একটা মানে রিক্রিয়েশন করবে তারা যদি দেশের বাইরে থেকে আসে। আর যারা ঢাকার বাইরে থেকে আসবে, ঢাকার বাইরে থেকে এসে তার সন্তান যদি থাকে, তার যদি প্রিয়জন এখানে ট্রিটমেন্টে থাকে, তাকে অন্য কোথাও যে উঠতে হবে না, এখানে টোটালি তারা আমাদের দায়িত্বে থাকবে। আমরা তার নিরাপত্তা দেব, তার সন্তানের নিরাপত্তা দেব, এবং সে জানি কমপক্ষে এই সেবার উপরেও বেস করে আমাদের প্রত্যেকের জন্য দোয়া করে, আমাদের সাফল্য কামনা করে। সারা বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। অচিরেই হয়তোবা প্রমিসেস এইরকম একটা জায়গায় স্টাবলিশ হতে যাচ্ছে। আপনারা সকলেই দোয়া করবেন, ইনশাল্লাহ জানি এটা আমরা তৈরি করতে পারি। অনেক ধন্যবাদ মোহাম্মদ রেজাউল করিম। প্রমিসেসের এই পথ চলা এগিয়ে চলুক, আমাদের সবার শুভকামনা প্রমিসেসের জন্য রইল। অবশ্যই দর্শকদেরও অনেক ভালোবাসা আমরা পেয়েছি, তো সব কিছু মিলে প্রমিসেস এগিয়ে চলুক, এই শুভকামনা আমরা শেষ করব আজকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠানেও আপনাদের ভালোবাসা পাবো এই আশা করে শেষ করছি। খোদা হাফেজ।